মুসলিম জনতা, ইসলামী শক্তি এবং যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, এই মানুষগুলোই তো আমরা বসবাস করি। আমাদেরকে এখন ইস্পাত কঠিন এক ঐক্য গড়ে তুলতে হবে, যে ঐক্যের সামনে কিসের ছাতার মাতার নরেন্দ্র মোদী, এমন নরেন্দ্র মোদী হাজারো আসবে আর যাবে, বাংলাদেশ তার নিজের অবয়ব নিয়ে, স্বাধীনতা নিয়ে টিকে থাকবে এবং থাকবেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বক্তব্য রাখতে আসছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এটা একটু মুশকিল। এই ছোট হ্যান্ড মাইকটা আছে নাকি? এই হ্যান্ড মাইকটা আছে? আমার এটা এভাবে করে কথা বলতে হবে। এটা কথা হচ্ছে না, হ্যান্ড মাইকটা নিচে পড়ে আছে বোধহয়। না, ওই যে ওইখানে আছে। আচ্ছা, কোনটা? এই হ্যান্ড মাইকটা কই? হ্যান্ড মাইকটা নিয়ে আয়, ওখান থেকে দাও। এটা কি চলে নাকি? শোনা যাচ্ছে না? এটা করতে হবে। হ্যালো হ্যালো, এটা কষ্ট হবে। কষ্ট হবে, সরি। সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। মায়ের ডাকের কর্মসূচিতে যতবার ডাক পেয়েছি আসার চেষ্টা করেছি। দুটো কারণ খুব স্পষ্ট। গুম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। একজন মানুষ তার স্মৃতি, তার নিশানা সবকিছু নাই করে দেওয়ার চেষ্টা করা হয়। মানুষ স্মৃতি নিয়ে বাঁচে, তার নিশানা নিয়ে বাঁচে। একটা পরিবার তার সন্তানকে গুম করে ফেলা হলো, মানে তার সমস্ত নিশানাকে নাই করে দেওয়া হচ্ছে। সেই পরিবার যে তার জন্য দোয়া করবে তার কবরে কিংবা সমাধিতে, সেই সুযোগটুকুও রাখেনি। আমরা এখানে আর্তনাদ শুনেছি। কাজে এই নিকৃষ্টতম অপরাধের বিরুদ্ধে যখন ডাক এসেছে মায়ের দিক থেকে, সেইটা অসাধারণ শক্তি ধারণ করে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়ছিলাম। মায়ের ডাকের কর্মসূচি হতো, হয়তো তখন এত বড় মানুষ হওয়ার সুযোগ হয়নি। দোর্দণ্ড দাপটের মুখে গোয়েন্দা সংস্থার তাবে এই মায়ের ডাকের অনুষ্ঠানগুলো হতো। কিন্তু মায়ের ডাকের যে শক্তি, পৃথিবীর বিভিন্ন দেশে যে ফ্যাসিবাদী শাসন হয়েছে, সেইখানে গুম খুন, এইভাবে বিনা বিচারে হত্যা, রাজনৈতিক হত্যা, তার বিরুদ্ধে মায়েদের ডাকে এক বিশাল ঐক্য তৈরি হয়েছিল। একটু একটু করে মানুষের আবেগ, তার দ্রোহ, তার বিদ্রোহ সঞ্চিত হয়েছে এবং সেইখানে এই সঞ্চিত বিদ্রোহ আমরা জুলাই আগস্টে সে ফেটে পড়তে দেখেছি। যারা নিজেদের বুকে গুলি নিয়ে, নিজেদের দেহে গুলি নিয়ে শাহাদাত বরণ করেছেন, কিংবা নিজেদের দেহের অঙ্গহানি যারা ঘটিয়েও এই লড়াইয়ে ছিলেন, তাদের লাখো সালাম এবং আজকে আমরা তাদের গভীরভাবে স্মরণ করি। ওই গুম খুন হওয়া যেমন প্রত্যেকটি লড়াকু সৈনিক যারা কোনো না কোনো ভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা তুলেছিলেন, কিংবা এমনকি অনেকে নিরপরাধ হয়েও কোনো কথা না বলেও গুমের শিকার হয়েছিলেন, তাদেরকে আমরা স্মরণ করি, কেননা তারাই ফ্যাসিস্ট শাসনের এক একটি সাক্ষ্য। কিন্তু মানুষের যে সমস্ত বিক্ষোভকে এক সূত্রে গেঁথেছিল, আবু সাঈদ থেকে মুগ্ধ হয়ে জুলফিকার শাকিল, হাজারো ১৬০০-এর উপরে যে তরুণরা
ছাত্র, শ্রমিক, কি শিশু, কি অভিভাবক তারা প্রাণ দিয়েছেন। 50,000-এর উপরে আহত, 500-র উপরে অন্ধ হয়ে গেছে, যাদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন। এই সবাইকে আজকে আমাদের স্মরণে রাখতে হবে। মানুষের ইতিহাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানবিক মুহূর্ত কি? যখন একজন মানুষ তার কওমের জন্য, তার নিজের জনগোষ্ঠীর জন্য, অন্য সকলের জন্য জীবন উৎসর্গ করার মতো সাহসে পৌঁছায় এবং সেই উৎসর্গ করে। ওর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না। আমাদের সেই শহীদেরা, সেই লড়াকু সৈনিকরা, আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে ধারণ করেই এই দেশ বারে বারে বেহাত হয়েছে, এইটা মনে রাখা দরকার। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে। 47-এও এই পূর্ব বাংলার মানুষ পাকিস্তান কায়েমে লড়াই করেছিল, ভেবেছিল পাকিস্তান ন্যায়ের শাসন দেবে, কিন্তু পাকিস্তান ন্যায়ের প্রতীক হতে পারেনি। পূর্ব বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। 1971 সালে এই দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে সংগ্রাম করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এটা বিজয়ের মাস। সেই মানুষ আশা করেছিল এই দেশের নতুন রাষ্ট্রে মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 53 বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং সাংবিধানিক ভাবেই একটা ফ্যাসিবাদী শাসন এই দেশে 72 সাল থেকে চেপে বসেছিল। 2024 সালে এই ফ্যাসিস্ট শাসনের একটা অংশের পতন ঘটেছে, অর্থাৎ শাসক পালিয়েছে। গণবিদ্রোহে, অভ্যুত্থানে, বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে। কিন্তু আরেকটা অংশ বাকি। ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি। ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে। আমরা এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে। একই সাথে এটা আমাদের মনে রাখা দরকার যে ফ্যাসিবাদ কেবল কতিপয় ব্যক্তি নয়। আমরা ব্যক্তির বিচার করতে পারি, তাকে এমনকি ফাঁসি কিংবা সাজা দিতে পারি। মনে রাখা দরকার, ফ্যাসিবাদ একটা ভাবাদর্শ, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, একটা চিন্তার পদ্ধতি, এমনকি একটা রাজনীতি। কাজেই ফ্যাসিবাদী যে ব্যবস্থা, যে ধ্যান ধারণা, যে ভাবাদর্শ এবং যে রাজনীতি, তাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে। তার বিপরীতে গণতান্ত্রিক জায়গা দাঁড়াতে হবে। একটা দলের ফ্যাসিবাদ সেটা অপসারিত হয়ে আর কোন ফ্যাসিবাদ যাতে কায়েম না হয়। যদি সেটা হয় তাহলে ওই 71 সালের মতো কিংবা 47 সালের মতো যেভাবে জন আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে, 24-এর পরে আবারও ব্যাহত হবে। আর সেইটা যদি আমরা ব্যাহত করতে না চাই, আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে। আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত। এইটাই আমাদের 24-এর গণ অভ্যুত্থানের, 71 সালের বাংলাদেশের, 47-এর পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা। ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা, এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে। আর সেই ভবিষ্যৎ যদি রচনা করতে চাই, আজকে বাংলাদেশে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে। ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখাক কিংবা ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে পদানত করে। আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে। কাজী ফ্যাসিবাদ
যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে। আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে। সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে। একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি। সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায়। আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার। ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, সকল অন্য জাতির মানুষ, নারী, পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয়, তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে কোন সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয়, এইখানে নারীরা নিরাপদ নয়, এইটা তারা প্রমাণ করতে। আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশকে সকল ধর্মের, জাতির, লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা। এইটা যদি ব্যর্থ হই, আমাদের 24-এর আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। কোনোভাবে আমরা যাতে সেটা না ভুলি। প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে সারা দুনিয়ার সামনে বাংলাদেশকে সেইভাবে রক্ষার। চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে একজন আইনজীবীকে হত্যা করে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে। চট্টগ্রামের মানুষ সেই উস্কানিতে পা দেয়নি, ধৈর্য, সম্প্রীতি আর নিরাপত্তার জায়গা দাঁড়িয়েছে। ওইটাই এখন বর্তমান বাংলাদেশের শক্তি। আসুন সকলে মিলে সকল ষড়যন্ত্র এবং উস্কানি নাশাত করে দেই। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সকল মানুষের নিরাপত্তা, মর্যাদাকে আমরা সামনে ধরি। সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রাবিন্দু হবে। এই ভবিষ্যৎ বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আমরা এই যে আজকে অসত্য, এই অসত্যকে মোকাবেলা করতে পারবো। যতই তারা মিথ্যা প্রচারণা করুক, যতই তারা মিথ্যার যুদ্ধ চাপিয়ে দিক, সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুনিয়ার বুকে উন্মোচন করতে পারবো। আজকের দিনে 10 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, যে অসত্যের বিরুদ্ধে আমরা সত্য নিয়ে দাঁড়াবো। আমরা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রীতি এবং আমাদের সকল নাগরিকের নিরাপত্তা নিয়ে দাঁড়াবো। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে দাঁড়াবো এবং তার মধ্য দিয়েই এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ওই প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষের ঐক্য তৈরি করতে চাই, যে ঐক্য এই দেশের একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে যার প্রত্যেকেই তার অংশীদার মনে করবে। সমস্ত অপরাধীদের বিচার হবে, কিন্তু বাংলাদেশের মানুষ যাতে একই রাজনৈতিক ব্যবস্থায় তার অংশীদার মনে করতে পারে। মনে রাখবেন, সেইটাই বাংলাদেশের উন্নতির, বাংলাদেশের সার্বভৌমত্বের গ্যারান্টি। ফাঁসিবাদীরা যে বিভাজনের পথ নিয়েছে, আমরা সেই বিভাজনের পথে পা দেব না। সেইটাই বাংলাদেশের ভবিষ্যৎ দিশা। সেই দিশায় আমরা এগোবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। মায়ের ডাককে আবারও ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে সালাম। ধন্যবাদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব AHM হামিদুর রহমান আজাদ। বক্তব্য রাখবেন জনাব AHM হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের ডাক আজকের বিশ্ব মানবাধিকার দিবসের প্রতি বছরের ন্যায় আয়োজন করেছে। এই জন্য মায়ের ডাক সংগঠনকে আন্তরিক ধন্যবাদ। বক্তব্য অনেক হয়েছে, পড়ন্ত বেলায় সময় নেই, আরো অনেকে আলোচনা রাখবেন, বক্তব্য রাখবেন। 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে স্বীকৃত। 1948 সালে জাতিসংঘে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অব রাইটস ঘোষিত
হয়েছে তো হয় আজকে বাংলাদেশে মায়ের ডাক সে আয়োজন করেছে। এই ডিক্লারেশনের মূল কথা কি? সমতা, স্বাধীনতা, মর্যাদা। এর আগেও যত আন্তর্জাতিক সনদ বা ডিক্লারেশন হয়েছে, 622 সালের মদিনার সনদ, 1215 সালের মেঘনা কাটা, 1670 সালের বিল অব রাইটস, সেই মানবাধিকারের সনদ বা ডিক্লারেশন বিশ্বে কতটুকু কার্যকর হয়েছে? কিছু কিছু সভ্য দেশের অগ্রগতি আছে। আজকের ফিলিস্তিন, কাশ্মীর, ইউক্রেন পৃথিবীর আজকে যুদ্ধ বিধ্বস্ত জনপদ, সেগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সর্বত্রই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বাংলাদেশের গত 15 বছরের ইতিহাস মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ভয়াবহ ইতিহাস। আমরা জানি এই 15 বছরে অধিকার, হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং এই ধরনের আরো যত অর্গানাইজেশন আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় প্রায় 2500 মানুষ গুম করা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে, অপশাসনের আমলে। নারীর প্রতি সহিষ্ণুতা হয়েছে, 13,500 নারী ধর্ষণের শিকার হয়েছে। ছাত্রলীগ উল্লাস করেছে ধর্ষণের সেঞ্চুরি করে। বাংলাদেশের নাগরিক বিশ্ববাসীর কাছে আজকে লজ্জায় মাথা দেখানো কঠিন। এভাবে প্রতিটি ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন আজকে সর্বোচ্চ, এগুলোর শিকার হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ভিন্ন মতের সিভিল সোসাইটি, আলেম ওলামা, এক কথায় গণতন্ত্রকামী মানুষ, ফ্যাসিবাদ বিরোধী মানুষ। সাগররণীর বিচার আজও মানুষ পায়নি। এদেশে গুম হয়েছে সেনা কর্মকর্তা থেকে বিভিন্ন পর্যায়ের জনগণ। এখানে 9 সালের বিডিআর হত্যাকার বিদ্রোহের নামে সেখানে যে সেনা হত্যা হয়েছে, 5ই মে 13 সাল 61 লাশ পাওয়া গেছে, শত শত লাশ গুম হয়েছে। জীবন্ত মানুষ গুম করে না, এরা লাশ গুম করেছে। কত বড় জঘন্য মানবাধিকার লঙ্ঘনকারী হচ্ছে না। এর ধারাবাহিকতায় যাদের ফাঁসি দেওয়া হয়েছে ওনাদের সন্তানরা এখানে বক্তব্য রেখেছেন। এগুলো বক্তব্য বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা করেছে, 1,500 মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে। কেউ 2200 বলে, কেউ 5000 বলে, অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। আহতদের বক্তব্য আমরা শুনেছি। দেশ এখন স্বাধীন হয়েছে, বক্তব্য আমি দেব না, কয়েকটি দাবি তুলে শেষ করতে চাই। আমরা আর সেই পিছনের দিকে তাকাবো না। তরুণ প্রজন্ম, বাংলাদেশের সর্বস্তরের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। বর্তমান সরকারকে আমরা বলবো, সরকারের প্রতিনিধি এখানে উপস্থিত আছে, হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে। খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলার ছাত্র জনতা, তরুণ রাজপথ ছাড়বে না। আজকের এই সমাবেশের স্লোগান শুনেছি,
আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। একটি যুদ্ধ হয়েছে, সেখানে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রস্তুত হচ্ছে। হাসিনার আধিপত্যবাদী যারা হাসিনাকে আশ্রয় দিচ্ছে, আবার ফ্যাসিবাদকে ফিরে আনার জন্য অপচেষ্টা চালাচ্ছে, সে আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। দেশে তরুণদেরকে প্রস্তুত হতে হবে, সংগ্রামী জনতাকে প্রস্তুত হতে হবে। সেই যুদ্ধ ফ্যাসিবাদের চির কবর যদি 24-এর চেতনাকে ভোলা যাবে না। ইতিহাস যদি ভুলে যান, পৃথিবীর ইতিহাস বলে সেখানে ফ্যাসিবাদ আবার ফিরে আসে। এই জন্য তৃতীয় যে প্রয়োজন, সেটা হলো জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য যদি প্রতিষ্ঠিত না হয়, আজকের যে শান্তি সংহতি, আজকের যে সুন্দর পরিবেশ সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, একটি বৈষম্যপূর্ণ ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন ধূলিসাৎ হবে। তাই আসুন, হাসিনার বিচার করুন, আহতদের চিকিৎসা করুন, শহীদ পরিবারে পুনর্বাসন করুন, গুম হওয়া মানুষগুলোর সন্ধান দেন, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন। আর যারা ফিরে না লাশ হয়েছে, তাদের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে করতে হবে। আসুন, সেই ঐক্যের ডাক আবার পুনর্ব্যক্ত করে শেষ করছি। মায়ের ডাক জিন্দাবাদ, সবাইকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে অনেকজন মিডিয়া ভাইদের মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছে, তারা একটু চেঞ্জ করবে। এর মধ্যে আমরা কিছু আন্তর্জাতিক সংস্থা যারা আমাদের সাথে সংহতি জানিয়েছে তাদের ভিডিওগুলো দেখে নিব। এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, RFK এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে আমাদের সাথে। আমরা তাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখে নিব। এর মধ্যে তারা মাইকের ব্যাটারিগুলো চেঞ্জ করে নিচ্ছে। ধন্যবাদ। এটা এই আরটিভি আসতে বলেন তো, আরটিভিটা কই? আমারটা কই? কোনটা কোনটা কি যা বলার এখন বলেন। হ্যালো 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 হ্যালো, দেশের ভাষা নাই এটা। আর কার আছে বলেন? এই যে আচ্ছা, এই নিয়ে না বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যারা করবেন করেন, টাইম দিচ্ছি করুন। আমাদের কোনটা কোনটা বলেন, আমাকে বলেন। আমার ব্যাটারি গেছে বলেন। আপনারা এইভাবে করলে তো কথা বলতেছি আপনাকে। কোনটা এটা? এটা আপনার আন্তাজে আরেকজনটা নিলে তো পরে আমার বিপদ পড়বো ভাই। তাহলে এটা না হলে কি করবো, তোমার পরে বিপদ পড়বো ভাই। আস্তে 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 কোনটা নিচে দিলে তুমি ভালো পাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। এখন এই যে সুন্দর আছে, সুন্দর আছে। যেখানে স্পিকার দরকার আপনার। আপু 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 কি বলতে চায় তোমাকে? এখন আমরা সবাই
এরপর আমরা শুনবো আমাদের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আমাদের মাঝে নেই। তাহলে ছোট্ট একটা বার্তা। ধন্যবাদ। সবাই শর্ট এবং বলে দিতে হবে সময় নির্দিষ্ট। বিশ্বের সকল নির্যাতিত মানুষ এখন এবং তারা এই দিনটিকে পালনের মধ্য দিয়ে সারা বিশ্বকে এই কথা জানিয়ে দিতে চান যে সারা বিশ্বে মানবাধিকার রক্ষার কাজকে ফলো করে আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটা বড় পক্ষ। আমরা গত 15 বছর ধরে আওয়ামী সরকারের চাঁদা করে তাদের নির্যাতনে নিপীড়িত হয়ে আমাদের বহু ভাইকে আমরা হারিয়েছি, প্রভু প্রাণ চলে গেছে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার দাবি। একইভাবে আজকে সারা বিশ্বে বিশেষ করে প্যালেস্টাইনের এই লেবাননের এবং অন্যান্য যারা আশেপাশে রয়েছেন তারা আজকে ইসরায়েলের ভয়াবহ যে দারুণীয় অমানবিক অত্যাচার, নির্যাতন এবং যুদ্ধ ঘোষণা করে তাদের হত্যা করা, বিমান আক্রমণ, ইসরায়েল আক্রমণ, সবকিছু মারণাস্ত্র নিয়ে একটা জাতিকে নিশ্চিহ্ন করা, এটার বিরুদ্ধে সমগ্র বিশ্বের এসব দেওয়া হচ্ছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে এই বিষয়ে বিশ্ব অনেকটা নিরবতা পালন করছে। আর একইভাবে আমরা দেখতে পাই বিভিন্ন স্কুলতে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন, অধিকারের জন্য সংগ্রাম করছেন, মানবিকের রক্ষার জন্য সংগ্রাম করছেন, তারা নির্যাতিত হচ্ছেন। আমাদের বাংলাদেশে প্রায় 5 লক্ষ মানুষের মধ্যে শিক্ষা মামলা হয়েছে। আমাদের এই বাংলাদেশে আমাদের প্রায় 700 ভাই বোনদের গুম করে দেওয়া হয়েছে। এদের মধ্যে পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সাধারণ মানুষ পালন করেছে। আমরা গুরুতরভাবে তার প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়েছি। আমরা অশেষ আমাদের আমরা সেই টাইমে হাজিরা মুক্ত হয়েছি। এটা আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের কথা, আমাদের জন্য স্বস্তির কথা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা এখন পর্যন্ত বাংলাদেশের সেই স্থিতিশীলতা, সেই শান্তি আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত আমরা যারা এই ফোর্স রিজার্ভেন্টের সঙ্গে জড়িত তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করে বের করে তাদেরকে শাস্তির আয়তায়, আইনের আয়তায় আনা সম্ভব হয়। আমরা এই বিষয়টিকে জোর দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে যে সমস্ত পরিবারগুলো এই ফোর্স রিজার্ভেন্টের একটা বড় রকম একটা ধাক্কার মধ্যে পড়েছেন, যারা এই কষ্ট করছেন 10, 12, 8 বছর ধরে, সেই পরিবারগুলোকে যথাযথভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য সবকিছু সকল প্রতি, বিশেষ করে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা চাই যে একটা দ্রুত তদন্ত করে এই বিষয়টা সমাধান করা। জাতিসংঘ যে তদন্ত ব্যবস্থা করেছেন, আমরা অতি দ্রুত তার একটা ফলাফল আশা করছি। একই সঙ্গে আমরা মনে করি এই বিগত 9 আগস্টের যারা শহীদ হয়েছেন, যারা আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তাদেরও আমরা চাই যে তাদের পরিবারগুলোকে তাদেরকে পুনর্বাসন করা হোক এবং তাদের যথাযথ মর্যাদা দেওয়া হোক। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং তাদের একটা রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হোক। আমরা শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের মানবতার সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমরা মনে করি যে সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ তারা আজকে এই দিনটিকে স্মরণ করে তারা অনুসরণ হবেন, আলোচনায় কথা বলবেন। যত সাংবাদিক, যে সমস্ত রাজনৈতিক কর্মী, যে সমস্ত মানবাধিকার কর্মী যারা এই সঙ্গে কাজ করছেন, এর পক্ষে কাজ
রাষ্ট্রকে মানবের পথে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে আমার বলতে কোনো দ্বিধা নেই, বাংলাদেশে এই পোস্ট রেফারেন্সের পরে মায়ের ডাকের মধ্য দিয়ে সঞ্জিলা সেই নেতৃত্ব দিয়ে এই আমরা এতক্ষণ শুনছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে। সময়টা কম। মায়ের ডাকের আয়োজনে এই মহতী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাই এবং বোনেরা, গণমাধ্যমের বন্ধুগণ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমরা মায়ের ডাক প্রতিষ্ঠার পর থেকে মায়ের ডাকের প্রায় প্রতিটা কর্মসূচিতে আমার নিজের অংশগ্রহণের সুযোগ হয়েছে। মায়েদের যে হাহাকার, গুম হওয়া পরিবারের যে আর্তনাদ এবং তাদের যে রক্তক্ষরণ, গত 15-16টা বছর আমরা রক্তাক্ত হৃদয়ে সেটা আমরা নিজেরা দেখেছি, নিজেরাও রক্তাক্ত হয়েছি। বন্ধুগণ, আমরা রাষ্ট্র গঠন করি, রাষ্ট্র নাগরিকদেরকে নিরাপত্তা দেবে, জানমালের হেফাজত করবে, কিন্তু সেই রাষ্ট্র যখন ঠান্ডা মাথায় কোনো বিচার আচার ছাড়া তার নাগরিকদেরকে হত্যা করে, গুম করে, যখন সন্ত্রাস চালায়, বিচারের নামে অবিচার মঞ্চস্থ করে, ঠান্ডা মাথায় রাজনৈতিক কারণে যখন বিচার করে, তখন সেই রাষ্ট্রের টিকে থাকার আর কোনো ভিত্তি থাকে না। 16টা বছর পতিত আওয়ামী ফ্যাসিস্ট রেজিম এইভাবে তারা গোটা রাষ্ট্রকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে তারা এখানে পরিণত করেছে। আজকে যখন আমরা পেছনে তাকাই, দেখি 16টা বছর বাংলাদেশকে তারা একটা নরকে তারা পরিণত করেছিল। এবং আওয়ামী লীগের 16টা বছর আওয়ামী লীগ পরিকল্পিত গণহত্যার যে তাদের যে অপরাধ, সেই অপরাধের সাথে আমার পিলখানা হত্যাকাণ্ড বলি, আমার সেখানে আলেমদের হত্যাকাণ্ড বলি, আমার সেখানে অনেকগুলো ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে। ইতিমধ্যে আমরা একটা ট্রাইব্যুনাল মাত্র গঠন করেছি। একটা ট্রাইব্যুনালে সমস্ত বিচার করা যাবে কিনা আমি জানি না, অনেকগুলো ট্রাইব্যুনাল গঠন করা দরকার। কারণ এই অপরাধ, এই হত্যাকাণ্ডের বিচার যদি করা না যায়, 24-এর গণ অভ্যুত্থান তার চেতনা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমরা ঠান্ডা মাথায় যেসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেগুলোর যদি বিচার করতে না পারি, আমার 1,500 ছাত্র শ্রমিক জনতার তাদের যে শাহাদাত বরণ, সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এটা ফলে আওয়ামী লীগের বিচার এটা কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিষয় নয়। অপরাধ সংগঠিত হয়েছে, গণহত্যা সংগঠিত হয়েছে, ঠান্ডা মাথায় রাষ্ট্রীয় সন্ত্রাস তারা সংগঠিত হয়েছে। ভবিষ্যতে রাষ্ট্র সমাজে ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য এই বিচার হওয়া দরকার। আমরা সবাইকে রাজি আছি এ ব্যাপারে? সবাইকে আমরা ঐক্যমত এ ব্যাপারে? বন্ধুগণ, আরেকটা কথা বলতে চাই, র্যাবের, পুলিশের তাদের চেহারার দিকে তাকালে, বিশেষ করে তাদের ড্রেস কোড, আজকের এই সমাবেশ থেকে আমি দাবি করতে চাই, পিলখানার পরে আপনারা বিডিআর-এর তাদের ড্রেস কোড পরিবর্তন করেছেন। অনতি বিলম্বে আমি মনে করি র্যাবের ড্রেস কোড, পুলিশের যে ড্রেস কোড, সেটা পরিবর্তন করা দরকার। ওদের দিকে তাকালে মনে হয় এক একটা ঘাতক বাহিনী ওদের ওই পোশাকের নিচে লুকিয়ে আছে কিনা। আমি কি সত্য কথা বলছি? আমি
আমি কি সত্য কথা বলছি? আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, উপদেষ্টা নাহিদ এখানে আছেন, আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, 1 সপ্তাহের মধ্যে এদের পোশাক ড্রেস কোড পরিবর্তন করে নতুন ধারায় কিভাবে হবে সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। 2 নম্বরে আমরা যে কথাটা পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ মানুষকে হত্যা করেছে, মশা মাছিকে মানুষ যেভাবে হত্যা করে সেভাবে এরা বাংলাদেশের নাগরিককে সেভাবে এরা হত্যা করেছে। গুম হওয়া পরিবারের সদস্যরা 4 মাস পার হয়েছে, এখন অধিকাংশ তারা ফিরে আসেনি। এই পরিবারের সদস্যরা যদি ফিরে না আসে, আমাদের অভ্যুত্থানের যে আনন্দ, যে সাফল্য, সেটা আমরা কিন্তু উদযাপন করতে পারবো না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আয়না ঘরের অনেক গল্প শুনেছি, কিন্তু 4 মাস পর হয়েছে, আয়না ঘরের উপরে এখনো কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। আয়না ঘর নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন, ভবিষ্যতে কোন ধরনের কোন আয়না ঘর ভেতরে বাইরে কোথাও আমরা দেখতে চাই না। শেষ কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে, আজকে বাংলাদেশে গত 16 বছরে কোন রাজনৈতিক সরকার দেশ চালায়নি। ভারতের স্বার্থে, ওদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক স্বার্থে বাংলাদেশে একটা সরকার ছিল, যেই সরকার বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেটে, দাসানুগ রাষ্ট্রে পরিণত করেছিল। এবং গতকাল ভারতীয় পররাষ্ট্র সচিব তিনি এসছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তী সরকার থেকে এদেশের জনগণের পক্ষে যে কথা বলা দরকার, 2024-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীন জাতি রাষ্ট্রের অভ্যুত্থান হয়েছে, আমাদের যে রেজারেকশন হয়েছে, পুনরুত্থান হয়েছে, এই কথাটা বলা দরকার। আমরা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই, কিন্তু কোন ধরনের দাদাগিরি, কোন ধরনের তাবেদার তারা যেভাবে করেছেন, বাংলাদেশের মানুষ এটাকে আমরা বরদাস্ত করব না। 4 ডিসেম্বর আমরা বার্তা দিয়েছি, আদর্শের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে দলগুলোর মধ্যে ভিন্নতা আছে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার প্রশ্নে সকল রাজনৈতিক দল, জনগণের সকল অংশ আমরা ঐক্যবদ্ধ। আমরা ফলে গণঅভ্যুত্থানের সাফল্যকে ধরে রাখার জন্য এই ঐক্যকে চোখের মনির মতন করে আমরা রক্ষা করব এবং একটা গণতান্ত্রিক সমাজে, অন্তর্ভুক্তিমূলক সমাজে, বৈষম্যহীন রাষ্ট্র সমাজের মধ্যে আগামীতে আলাপ আলোচনা করে নতুন সমঝোতা, নতুন বন্দোবস্ত, নতুন বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ সেই পথে হাঁটবে। সেখানে মায়ের ডাকের যে তৎপরতা, আশা করি সারা বাংলাদেশের মানুষ সেই পথে তাদের সঙ্গে এক কাতারে দাঁড়াবেন। আমরা ভিন্নতার মধ্যে আমরা আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলব, বাংলাদেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, আমরা আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা রক্ষা করব। সবাইকে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাইফুল হককে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বক্তব্য রাখবেন আক্তার হোসেন। আজ আমরা মুসলিমেরা এখানে সবাই একত্রিত হয়েছি। আজ আমরা সংগ্রামীরা এখানে একত্রিত হয়েছি। আজ আমরা বিজয়ীরা এখানে একত্রিত হয়েছি। গত 16 বছর ধরে বাংলাদেশের ওই ফেসিবাদ এবং তাদের দোসর ব্যতিরেকে এমন কোন দল মতের মানুষ নাই যাদের উপরে এই আওয়ামী ফেসিবাদীরা নির্যাতন নিপীড়ন চালায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ওই সন্ত্রাসী ছাত্রলীগ টর্চার সেল তৈরি করেছিল। আমাদের শত শত ভাইকে গেস্ট রুমে ডেকে নিয়ে অবর্ণনীয় অত্যাচার তারা করেছে। ভিন্ন মতের কোন ভাইকেই তারা হলগুলোতে ঠাঁই দেয় নাই, হলগুলোর ত্রিসীমানায় ভিন্ন মতের কাউকে তারা আসতে দেয় নাই। ছাত্রলীগ, আওয়ামী লীগের বিপক্ষে যদি কারো কোনো বক্তব্য থাকতো,
তাদেরকে আলাদা করে ডেকে নিয়ে গেস্ট রুমে অবর্ণনীয় অত্যাচার করা হতো। সে অত্যাচার সয়ে এই বিশ্ববিদ্যালয়ের দিনগুলো আমাদের গত হয়েছে। আমার মনে পড়ে 2021 সালে গুজরাটের কসাই মোদি যখন বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষ বিশেষত আলেম ওলামারা যখন তার বিরুদ্ধে রাজপথে সক্রিয় হয়, তখন নির্মম ভাবে তাদের উপরে অত্যাচার করা হয়, অনেককে গ্রেফতার করা হয়। আমার মনে পড়ে যখন আমাকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে এসে চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল, আমি সেই মুহূর্তের অনুভূতি ব্যক্ত করতে পারবো না। আমার মনে হচ্ছিল আমাকে হয়তো আর কখনোই আপনাদের কাছে, আমার পরিবারের কাছে ফিরতে দেওয়া হবে না। এমন দুঃসহ যন্ত্রণা বাংলাদেশের শত শত মানুষ ভোগ করেছে বিগত সময়ে, যাদেরকে গুমের শিকার করা হয়েছে। আমি আর একটা ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। বিডিআর হত্যাকাণ্ডে, পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ হয়েছেন, এরপরে বিচারের নামে প্রহসন করে শত শত নিরপরাধ বিডিআর ভাইকে এখনো পর্যন্ত জেলখানায় বন্দী রাখা হয়েছে। তিনবার জেলখানায় গিয়েছি, আমার বিডিআর ভাইদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। গোটা বাংলাদেশ মুক্ত হয়েছে, এখন পর্যন্ত নিরপরাধ বিডিআর ভাইরা মুক্ত হয় নাই। আমি আজকের এই সমাবেশ থেকে নিরপরাধ বিডিআর ভাইদের মুক্তির দাবি করছি। ভাইরা আমার, বাংলাদেশের সীমান্তে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করা হয়েছে। ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে, আমাদের ভাইদেরকে সীমান্তে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আজকের এই মায়ের ডাকের সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। জুলাই আগস্ট সহ বিগত 16 বছরে প্রত্যেক ছাত্রলীগের সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে। যেই দল আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ চাপিয়েছে, বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়ে গেছে, দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং বাংলাদেশের জনগণ আমাদের সকলের মধ্যে এই 24-এর যে অভ্যুত্থান, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আহ্বান, সে আহ্বানের প্রতি ঐক্যের সুরে আমাদের সকলকে এক থাকতে হবে। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে যিনি আসবেন তিনি নিজেও একজন গুমের শিকার, আমাদের বীর চট্টলার কৃতি সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকে এখানে আছি, শুরুতেই 2024 সালের আন্দোলনের সৈনিকদের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি। সকাল থেকে স্লোগান শুনছি, আপনাদের সাথে আমার পরিচয় নেই, তবে হয়তো এই স্লোগানের মাধ্যমে আপনারা আমাকে চিনতে পারবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গত 16 বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল, আসতে পারিনি। গত বছর এই অনুষ্ঠানেই আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব, লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। আপনারা জানেন 16 বছর ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি, গুম, খুন আর মামলা শেখ হাসিনার প্রিয় জিনিস। আমার পরিবারের, আমার বাবা খুনের শিকার,
আমি নিজে গুমের শিকার, আমার মা মামলার শিকার। হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমার মতো যেই পরিবারগুলার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল, আপনারা সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন, আশ্রয় দিয়েছেন। আপনাদের কারণে আজকে আমরা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি। হয়তো আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আপনারা অনেকবার শুনেছেন, স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বোঝে। শেখ হাসিনার প্রিয় ডায়লগ সপ্তাহে 2 বার করে শুনতে হতো, নাটকের চোখের পানি দেখতে হতো। চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার। তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি, চিনে ফেলেছি তাকে। বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সে এই নাটক করত, ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গুম, খুন এই আদেশগুলা সে ঘরে বসে দিত। আপনারা আজকে এখানে এসেছেন কারণ আপনারা জানতে চান যে আগামীর বাংলাদেশ কিরকম হবে। আগামীর বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি, সামনে কিছু বিপদ আছে। আমাদের পাশের দেশ আপনারা দেখেছেন বারবার করে বলে অবৈধভাবে কিছু বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়েছে, তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে। ক্ষমা করে দিবেন, তবে আমি তাদের সাথে একমত। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না। আপনাদের থেকে বেশি সময় নিব না, খালি এতটুকু বলে যাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহকে। সাইদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। যে পরিবেশে এসে সালাম দিচ্ছি, আমাকে যদি বলা হতো আজ থেকে 1 বছর আগে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো প্রোগ্রাম হবে, সেই জায়গায় প্রাণ খুলে সালাম দিতে পারবো, এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা। কারণ শুধুমাত্র সালাম দেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপীড়ন চালিয়েছে ডাইনি শেখ হাসিনা, তার কোনো হিসাব নাই। আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত ছিল। আমি বলি শেখ হাসিনার রেজিমটাকে আমি সবসময় বলি আওয়ামী জাহেলিয়াত। এবং এই আওয়ামী জাহেলিয়াতে এমন কোন মানুষ নাই যারা তার দ্বারা গুম, খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই। আজকে মায়ের ডাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে, গত বছরও যদি এইটাই উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো, আমি নিশ্চিত এই যে দাড়ি টুপিওয়ালা মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার এজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকতো। বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কিনা সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো, অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি, অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন। এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি কিনা? এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে, আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলাদেশের দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ। আরেকটা জিনিস বলে রাখাটা দরকার, অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমোর্স বোধ নাই কেন? আমি বলি ওদের দলের ভেতরে রিমোর্স বোধ থাকা উচিত না। তার কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএ এর ভেতরে আছে।
শেখ হাসিনা হঠাৎ করে 2024 সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই। 2011 সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল। এমনকি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই। এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয় 72 থেকে শুরু করে 1975 সালের ইতিহাস। এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো। ভোট চুরি বাংলাদেশে শেখ হাসিনা প্রথম করে নাই। 1973 সালে 7 মার্চের ইলেকশনে ভোট চুরি হয়। গুম, খুন, প্রশাসনিক দৌরাত্ম্য, প্রশাসনিক লুটপাট, এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না। প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। এই যে এত চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা, অমক চেতনা, তমক চেতনা, মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্প্যাথি দেখিয়েছে কখনো? কখনো দেখায় নাই। তার কারণ আপনাদের মনে থাকার কথা, এই ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব, একজন গেরিলা যোদ্ধা যার রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই স্বৈরাচারী শেখ হাসিনা। তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল। এবং যত ব্যবসায়ী, যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল, যত আদালত, একটা ব্যাপার নিয়ে কথা বলতে খুবই আক্ষেপ হয়, আমি আইনের ছাত্র, যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ভেতরে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত, কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা, তার কোনো ইয়ত্তা নাই। এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় না যে এদের অবিচারের মাত্রাটা কেমন? আমার কাছে মনে হয় জার্মানির নাজি পার্টির চেয়েও ভয়ার্ত ভাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা। এবং সামনের দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগতভাবে আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কিনা। তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত, সামনে বাংলাদেশে এক থাকবেই। এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন, শার্ট প্যান্ট পরা মানুষ আছেন, নারী পুরুষ সবাই আছে, বাংলাদেশের পতাকাটাও আছে। এই ঐক্যটা ধরে রাখা দরকার। সবাই থাকবে এই বাংলাদেশে, সবাই রাজনীতি করতে পারবে। শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না। এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের সবার পবিত্র আমানত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাইদ আব্দুল্লাহকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে এই আবেগঘন পরিবেশের সমাবেশে উপস্থিত দীর্ঘ ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের কালো যুগে শাহাদাত বরণকারী শহীদদের গর্বিত পরিবারের সদস্যবৃন্দ, আহত, ক্ষতবিক্ষত, অত্যাচারের, নির্যাতনের চিহ্ন নিয়ে উপস্থিত আমার সম্মানিত আন্দোলনের গর্বিত সদস্য ভাই ও বোনেরা, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, 2-1 মিনিটের মধ্যেই মাগরিবের আজান হয়ে যাবে, ফলে আমার কথা তার আগেই শেষ করতে হবে। আমি শুধু একটা কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই যে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। প্রতি বছর আমরা দিবসটা পালন করি, কিন্তু ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট, সমস্ত খুন, গুম, হত্যা, ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, তার নির্যাতনে রক্তের যে কালো ছোপ, অশ্রুসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই, অথচ যেখানকার মাল সে সেখানে ফিরে গিয়েছে, সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট সে তৈরি করছে।
আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই, সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পিলখানার হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো বাদী, সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে 2000 ছাত্র জনতাকে খুন করা হয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। এই গুম খুনের বিচার বাংলাদেশে না হলে আমাদের এই আন্দোলন, এই ত্যাগ, নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে। এই 17-18 বছরের কালো যুগে যত খুন, গুম, ক্রসফায়ার হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? বাংলাদেশের সংবিধানে কমিশনকে এখতিয়ার দেওয়া হয়েছে, তারা সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করতে পারে, বিচারের জন্য তারা উদ্যোগ নিতে পারে। তারা করেনি। এই কমিশন ফ্যাসিবাদের দোসর ছিল। আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে। আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে, আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে, সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে, রাজনীতি থেকে বিদায় দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে গত 4 তারিখে দেশ এবং দুনিয়াকে আমার জাতীয় ঐক্যের প্রমাণ দিয়েছি। আমরা সরকারকে বলতে চাই, সরকারের অভ্যন্তরে, প্রশাসনে, জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এভরিহোয়ার, এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি, যেখানে ফ্যাসিবাদের দোসররা আজও ঘাপটি মেরে বসে আছে, এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে অবাধ নির্বাচন হতে পারে না। সেই জন্য আপনারা শক্ত হন, দৃঢ় হন, ঝুঁকি গ্রহণ করুন। আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আওয়ামী দোসরদের সাথে আঘাত করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না, নির্বাচন নিরপেক্ষ হবে না। সেই জন্য হাজার শহীদের রক্তের দায় শোধ করার জন্য আসুন, নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের এমন বাংলাদেশ আমরা চাই, যেখানে গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মূল্যবোধ, সাম্য, সামাজিক সুবিচার, নিরন্ন মানুষের দুঃখ কষ্ট, অনাহারী বস্ত্রহীনের কান্না থাকবে না, ইনসাফপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই 24-এর গণ অভ্যুত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে। মায়ের ডাক, আজকে বাংলাদেশে যে ডাক দিয়েছেন, আজকে অস্ত্রসিক্ত স্ত্রীদের কান্না, পিতাহারা সন্তান, স্বামীহারা বিধবা স্ত্রী, পরিবারের লোকেরা যে ভারাক্রান্ত পরিবেশ তৈরি করেছে চোখের পানি ছেড়ে, আমি মনে করি সরকার, জাতীয় নেতৃবৃন্দ, দেশবাসী আসুন, কোন অপপ্রচার, কোন ষড়যন্ত্র, কোন বিদেশি চক্রান্তের মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় ঐক্য গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী লীগকে চিরবিদায় করে দিই। সকলকে ধন্যবাদ জানিয়ে এক্ষুনি মাগরিবের আজান হবে। যারা আজকের এই মায়ের ডাকের সাড়া দিয়ে নতুন জাতীয় চেতনার আজকে আরেকটি ঐক্যের নজির স্থাপন করলেন, এই ঐক্যই যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের কারণ হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত, নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, মায়ের ডাককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এমপিকে বক্তব্য প্রদানের জন্য। আমাদের মাগরিবের ওয়াক্ত সন্নিকটে আমরা আমাদের এই সমাবেশ চলমান থাকবে। তবে আমরা মাগরিবের আজানের আগ পর্যন্ত সমাবেশের বক্তব্য শুনবো। তারপর যেই সংক্ষিপ্ত নামাজের বিরতির পরে আমাদের সমাবেশ চলমান থাকবে, কারণ আমাদের মাঝে আরো বেশ কিছু বর্ষিয়ান রাজনীতিবিদ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন, তাদের বক্তব্য আমরা শুনবো। তবে এই পর্যায়ে মাগরিবের নামাজের বিরতির আগে আমরা শেষ বক্তব্য শুনবো
এবি পার্টির সদস্য সচিব ফুয়াদ ভাই। পদ চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আয়োজকবৃন্দ, গত 16 বছর বাংলাদেশের এই নমরুদি এবং ফেরাউনি শাসন ব্যবস্থায় যে দেশের পরতে পরতে কারবালার প্রান্তর হয়ে গিয়েছিল, সেই কারবালায় জীবিত এবং শহীদ এবং জীবিত অথবা শহীদ মাঝখানে নাম না জানা হাজার হাজার পরিবার এবং ব্যক্তিবর্গ যারা আছেন, সালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসের 800 বছরের পরে 2024 সালের গণ অভ্যুত্থানে যে ঘটনাটা ঘটে গেছে, সেটা হচ্ছে লক্ষণ সেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আসন্ন সেনাবাহিনীর ভয়ে নদিয়ার প্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে যেভাবে পালিয়ে গিয়েছিলেন, গত 800 বছরে এই বাংলার আর বঙ্গীয় জমিনের দ্বিতীয় উদাহরণ তৈরি করেছেন হচ্ছে বাংলার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার নায়ক, শেষ বংশের শেষ উত্তরাধিকারী বেগম লক্ষণ সেন 2024 সালে পিছনের দরজা দিয়ে নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ অবরুদ্ধ এবং অনিয়ন্ত্রিত অবস্থায় রেখে পালিয়ে ওনার প্রভুর দরবারে গিয়ে প্রমাণ করেছিলেন 800 বছরের ব্যবধানে আমরা নতুন করে আরেকজন লক্ষণ সেন পেয়েছিলাম, এবং যেই লক্ষণ সেনের উত্তরসূরি হচ্ছে সেই দিল্লির প্রজাতন্ত্রের যারা শাসক ব্যবস্থা কায়েম করেছিলেন, যারা নমরুদ এবং ফেরাউনের উত্তরসূরি ছিলেন, যারা কারবালার ময়দানে মুসলিমদেরকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে ঘৃণিত জঘন্যতম নামে পরিচিত হয়েছিলেন, সেই লক্ষণ সেনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের নতুন করে গণপ্রজাতন্ত্র গড়বার যে আকাঙ্ক্ষা, যে 71 সালে আমার লড়াইটা ছিল, যে লড়াইটা বাস্তবায়িত হয় নাই, সেই অবাস্তবায়িত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের শত শত তরুণ যুবক, রিকশাওয়ালা, কাজের লোক, বুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গড়বার যেই চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে, সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে, যে শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না, অতএব বাংলাদেশটা কারো বাপের না। সেটা 800 বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল, 2024 সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো বাপের না। শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ 72 থেকে 75-এও ইজারা দেওয়া হয় নাই, 16 বছর ইজারা দেওয়া হয় নাই, আগামীতেও দেওয়া হবে না। যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন, আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, যারা সংস্কারের বদলে, বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাজতন্ত্র কায়েম করছে, তাদেরকেও মনে করিয়ে দিতে চাই, মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন। আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখে নাই বলে 60-এর দশক আবার 24-এ এসে হাজির হয়েছে। তাই গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ বদলে দেবার বন্দোবস্ত, গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার প্রত্যয় তৈরি করা, গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন, গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে গণতদন্ত কমিশন করে আমার 1700 শহীদের প্রত্যেকটা লাশের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার বিচার করা, গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে 25,000 প্রতিবন্ধী এবং আহত মানুষকে বাংলাদেশের উত্তর প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়া, গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত 4.5 মাসে একটা তদন্ত কমিশন করেছে। আমরা গত 4 মাসে দেখলাম না পিলখানা গণহত্যার জন্য যারা আমরা রাস্তায়
রাস্তায় মিছিল করেছি গত বছরগুলোতে, তাদের বিচারের জন্য একটা তদন্ত কমিশন হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখলাম না গত 4.5 মাসে এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ন্যূনতম আয়োজন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন, আমরা মনে করিয়ে দিতে চাই, রাজপথের লড়াইকে ভুলে যাবেন না। রক্তের বদলাতের রক্তের যে বিচারের দাবি এসছে সেগুলোকে ভুলে যাবেন না। আমলাতন্ত্রের ফাঁদে পড়বেন না। রাজনৈতিক দলের বাটপারি আর নির্বাচনের যে গণদাবি আসছে এগুলোর মধ্য দিয়ে যেন বিচারের দাবিগুলো হারিয়ে না যায়। তাই আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাস বদলে দেবার যে লড়াই 24-এ হয়েছে, এর প্রত্যেকটা পরতে পরতে বাস্তবায়নের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। না হলে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, রুশ বিপ্লবের ইতিহাস থেকে শিক্ষা নেবেন। আপনারা এবং আমরা গিলেটিনের নিচে আছি, বিচার করবেন, না হলে আমরা এই বিচারের মুখোমুখি হব। এই বাস্তবতা ভুলে না গিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই, সেই লড়াইতে আপনারা লড়াইয়ের মতো করে সামিল হবেন, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মায়ের ডাক এবং তার পরিবারদেরকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে মাগরিবের নামাজের জন্য বিরতি। মাগরিবের নামাজের বিরতির পর আমরা বিকেল 5:30টায় শুরু করব আমাদের সমাবেশ আবারও। তারপর আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য এখনো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, এবং আমাদের মাঝে লিখিত বক্তব্য পাঠ করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম। তাদের বক্তব্য আমরা শুনবো। এই পর্যায়ে মাগরিবের নামাজের বিরতি।